এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের বিভৎস রকমের মববাজি। হয়তো এটা শুনেন, ওর কথা শুনেন। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন। তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না? তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন। তো এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফারহানার আব্বা। রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ, এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই। আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন, যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, খোলা যায়। কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি মগবাজি, মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবার পারলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনুন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি স্লোগান করছিলাম। আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নম্বর ভাঙা। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন, হয়েছে কিনা জানি না। নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন? ইন্ডিয়ার ঠিকা নিছেন জন্য 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানফসি পড়িচ্ছিলেন, তাই খেয়াল করতে পারেন নাই। শুনেন এখন। এবার বুঝেছেন তো কেন এই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতার যাবে। নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করবো না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন অ্যাডম থাকলে। আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমো। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলার একটা বড় চান্স পাবনি। ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কন তো, এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গাটা? আমরা যখন রাজনীতি না করে দৌড়ানি খাইতেছি, তখন রুমিন ফারহানা টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, চিরকৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যা, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের ছাউ রুমিন ফারহানা বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী ছাউ। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি। ওই নিজেই কইছে। 10 দিন আগে আমার আজকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো মাইকে কইতেছি কথা না, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো। একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়, তারপরেও দেখেন। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবিয়তে বাংলাদেশে থাকে।
দেখেন শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুইটাই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনীতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বলে বহুত পুরানো আমাদের পারিবারিক। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপির পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেনবে এগুলো বইলে বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে। ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টেনবি, কিন্তু বিএনপির যারা আগে ভোট দিত তারা কি দিবি? ভোট দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। তো বিএনপির বুদ্ধি বেশি হইলো আকেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ, মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। এতই বড় যে নিজেই মারতে পারে। আর যাই হোক, আবার রুমিন ফারহান ফিরে আসি। যমুনা টিভিতে টক শো রুমিন ফারহানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পাইত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পাইতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। শুনে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপত্তা ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা, আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপত্তা ছিল। রুমিন ফারহানার নিজের মুখে শুনে। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জড়ি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই, বেশি কথা কইলে তাই হয়। শেক্সপিয়ারের একটা নাটক ছিল টেমিং অফ দ্য শুট, এটা বাংলা করেছিল মুখর রমণী বশীকরণ। বুঝছাও তো? শেক্সপিয়ার না, শেক্সপিয়ার, বুঝেছাও তো? ইকে করে ওই মুখর আর রমণী বশীকরণ হবি। কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। দেখেন, আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, একটা ব্যবস্থা নিন আপনারা। শুধু তাই না, সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে, আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। দেখেন, হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। কেন মিশা কথা কয় দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ করে বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখাইলাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। শুনেছেন? তা কুটি কইছে
এক নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই ভাই করে কইতেছে, নাজমুলের ভাই লাগে, এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে, হ্যাঁ ও দেখেন না আপনারা, ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া, ওর বাটাম ভেঙে দিবেন যেটি দেখবেন একেবারে হারামজাদা, আবার টকশো করে। আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক বছর তো সরকারের সাথে ভালো। শুনুন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভ বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়, সেনাবাহিনী নির্বাচন চায়। নির্বাচন চায় না শুধু মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের চাইতে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? সো একটা নির্বাচিত সরকার কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারানা হাসিনা কাইনা বসাক, হ্যাঁ রুমিনের ধারণা ওই ইলেকশনে জিতবি, রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে ওই গোয়ারাবি, আমি কয়ে দিলাম লিখে রাখেন। আমি তো একসময় বেক্সিমো ফার্মাত কাজ করতাম, ওই যে দরবেশ বাবা উঠি, তো ওই যে পাপন ভাই আসছিলেন সেলস ম্যানেজার, তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা, মানে হাসিনার মুখ বন্ধ রাখা। রুমিনার ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না, বিএনপি আগামী নির্বাচনে গোহারা হবি, ফ্ল্যাট হয়ে যাবি, বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিনার ফজলুরে, বুঝছাও? আবার দেখেন ইতি রুমিন ফারানা কইতেছে যে আদালত যে সরকারকে যে আর্টিকেল অনুযায়ী বৈধতা দিছে, সেই হিসাবে সরকারের শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু করার এখতিয়ার নেই। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানে সুপ্রিম কোর্ট বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো? এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা, এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য, অনলি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে। এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই, আমার ব্যাখ্যা, আমার ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস। সেটা কোনো কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনো চেঞ্জ অ্যাবসলিউটলি সেটা আনবার কোনো এখতিয়ার এই সরকারকে, অন্তত এই রেফারেন্স যেটা এই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স, সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতো এখতিয়ার নাই। আবার সেটা দাঁড়ি করে ইচ্ছা করছি জানেন, আজতক চ্যানেল, ইন্ডিয়ার আজতক চ্যানেল বিজেপির চ্যানেল উঠি যায় ওই করছে এই কথা, আবার ওই আবার মাতম করে যে কেন কওয়া হয় ভারতের দালাল। আরে বেটা, তুই ভারতের এই বিজেপির চ্যানেলে যে প্রফেসর ইউনূসের গিবত গাইস, তো খাস দালাল তো কওয়া হবে, তো খাস দালাল সিল দেওয়া লাগবি, দেন এডিটেশন, দেন ম্যারেদেন, দেন ছাপ্পা একটা ইন্ডিয়ার খাস দালাল কইয়া আড়াটা মারেন, দুটাই মারলাম আজকে, এরপরে আবার বেশি করে মারেন। ও তো একটা নিরেট মূর্খ, ওই কাছে নির্বাহী কাজ করতে পারবে, কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না, নির্বাহী কাজ বুঝে ওই, হ্যাঁ আবার এমপি ছিল, হাসিনার এমপি অবশ্য, হ্যাঁ আসলে বুঝে দেখি ওই কিছু বুঝেছে কিনা, ওই রাষ্ট্র বুঝে কিনা, ওই পলিটিক্স বুঝে কিনা, সরকার বুঝে কিনা, গভর্নমেন্ট বুঝে কিনা। সংবিধানের 55(2) এই অনুচ্ছেদ কইতেছে যে রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা, এটা কে প্রয়োগ করবে? কে? এটা প্রধানমন্ত্রী প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা। নির্বাহী ক্ষমতাটা এই প্রধানমন্ত্রীর ক্ষমতাই নির্বাহী ক্ষমতা, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে পারে। এই 56(2) অনুচ্ছেদে কওয়া আছে
যে the executive functions of the republic shall be carried on by the prime minister and other ministers. এখান থেকে স্পষ্ট যে পলিসি ডিসিশন সহ রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যাবলী, যেমন শিক্ষানীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, কৃষি বলেন, শিল্পনীতি বলেন, নির্বাহী বিভাগের আওতায় পড়ে, মানে প্রাইম মিনিস্টার যা করে আর কি। এই রুমিন ফারহানা না, বাজেট পলিসি ডিসিশন না, হ্যাঁ বাজেট তো করা উচিত হয় নাই তাহলে প্রফেসর ইউনূসের সরকারের। কি খায় যে এগুলো পলিটিক্স করবার আসিছে, না বুঝে পলিটিক্স তো আবকালে তো বুঝে না, মানে যে কিছু করবার পারবি না সে এসে পলিটিক্স করে বাংলাদেশে, বুঝছা? রুমিন ফারহানার নেত্রী 2010 সালে যে এডুকেশন পলিসি শিক্ষানীতি করেছিল, ওটা তো নির্বাহী সিদ্ধান্ত ছিল। এই জাতীয় শিক্ষানীতি এটা পলিসি ডিসিশন না, এটা তো সংসদে পাশ হয় নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভিশন, এটাও তো জাতীয় নীতি একটা, নির্বাহী বিভাগ থেকে এটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। খালেদা যে র্যাপ করেছিল, গঠন করছে, পরিচালনা করছে, এটা কি সংসদে পাশ করে হয়েছিল? তো এটা নীতিগত সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত ছিল পলিসি লেভেলে সরকারের নির্বাহী নির্দেশনার আওতায়, এটা সংসদে পাশ না হয়ে কার্যকর হয়েছিল। তুমি কিছু বুঝে? হ্যাঁ, কিছু বুঝে না। আবার দেখেন আর একটা জিনিস, এখানে রুমিন ফারহানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুড়িতেই রেখে এসেছে, সেটা খুব বিচক্ষণতার পরিচয় না, শুনে না। তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাবো যে বাংলাদেশের গণমানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে কয়েকটি কারণে। এক হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের সময় ভারত পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট। ভারত একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক গড়তে বেশি আগ্রহী ছিল, রাদার বাংলাদেশের গণমানুষের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে। এটা ভারতের কূটনৈতিক একটা, আমি জানি না ভুল বলাটা অবাক হবে কিনা, বাট কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয়। তার মানে রুমিন ফারহানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতেও রাখা উচিত ছিল, হ্যাঁ, বা সামনে রাখা উচিত ছিল, তাই না? সেটা রাখে নাই, এটা ইন্ডিয়া ভুল করেছিল। তো এখন রাখিছে ডিম, বুঝেছাও? রুমিন ফারহানা যে ইন্ডিয়ার ডিম, ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। আবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ, এটা বোঝানোর জন্য রুমিন ফারহানা কারওয়ান বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা চিন্তার ঘটনাকে উল্লেখ করছে। একদমই তাই। একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে, একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। কিন্তু বাস্তবতা হইল হাতে গোনা দুই একটা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল, বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। শুনেন, যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে, নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এইটা কিছু স্যাম্পল দেখেন না বিএনপির ডাকাতি, হ্যাঁ দেখা করে দেখার দেখেছেন। এবার কিছু ধর্ষণের দেখেন না বিএনপি, দেখেছেন। এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখেন না, এটা অল্প দেখেন, বেশি দেখেন, দেখেছেন। এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখেন না, এটা অল্প অল্প বিচ্ছিয়ে না দেখেন, বেশি দেখেন না। আবার হাততাল করবিও, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাগির সাথে, দেখেছ কত, দেখেছ কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসে, দেখেন, দেখেছেন, হ্যাঁ কি মজা। এবার আসেন, রুমিন ফারহানা কইতেছে যে ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না। শুনেন, আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। শুনেছেন? আচ্ছা, আমরা রিজার্ভ দেখি, তাই না? অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে, তাই না? এখন রিজার্ভ কত ওই জানে? রিজার্ভ হচ্ছে প্রায় $25.8 বিলিয়ন। এক বছর আগে
মানে 2024-এর মেতে রিজার্ভ কত ছিল? $24.2 বিলিয়ন। তার মানে এক বছরের ব্যবধানে 1.5 থেকে 1.6 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, প্রথম 10 মাসে প্রফেসর ইউনূসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের এক বছরের ঋণ পরিশোধের চাইতে 33% বেশি, গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে, মুদ্রাস্ফীতি কমিছে, দেখেছ? বিনিয়োগ বাড়িছে প্রায় 30%, দেখেছ? ওই নাকি খুঁজে পায় না। খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিছে না বিদেশে, বিএনপির মামলাগুলো খালাস হয়ে যেতেছে না, রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না, গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না, আর রুমিন ফারহানা চোখে কিছুই পড়ে না। হ্যাঁ, এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে, ও তার বউরে দেখিচ্ছে না, তো কয় সবাইরে দেখি কিন্তু কাউরেই দেখি না। তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না, কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে, তাই না? বিএনপি তুই তো ঠিকা নিছে, ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে বিএনপি, তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না, তাই সবাইরে দেখিচ্ছে কিন্তু কাউরেই দেখিচ্ছে না। ওর কোন কোন জায়গায় ব্যথা, এই বান্ধবী ললিতা, বুঝেছেন তো? হ্যাঁ, আবার দেখেন ইটি রুমিন ফারহানা এই রিজওয়ানার উপর, আমাদের সুন্দরীকতার উপদেষ্টা রিজওয়ানা, তো রিজওয়ানার উপরে স্যার দেখাতেছে রিজওয়ানার কথার জন্য, কারণ রিজওয়ানা নাকি কইছিল যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে 53 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কেন করে নাই। হ্যাঁ, তাই সেতিছে ওই রিজওয়ানার উপরে। তো পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়। উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয়, কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন। এখন এর মাঝখানে তো 6 মাস, তাই না? ওনারা যদি সাকসেসফুল হতেন, 12টা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নাই, 2টা সাবজেক্টেও সাকসেসফুল হতেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না। ওনারা প্রত্যেকটা সেক্টর, আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। কিন্তু বাস্তবতা হইলো গায়ে লাগুক আর নাই লাগুক, রিজওয়ানার কথা তো সত্যি কইছে, তাই না? 53 বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতার আসিছে, রাষ্ট্র মেরামতের সুযোগ তো পাইছে, তাই না? এমনকি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতাও পাইছে। তাহলে কেন দেশটাকে এমন ভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না? রুমিন স্যার দেখা যাই করুক, প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন, সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়া স্যার দেখালে হবে? হ্যাঁ, আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনূসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে, তাদের বাইরে যারা দেশের বাইরে থাকবে তাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায়, এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না। তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনূসের পেছনে থাকার ভান করছে। বাইরের লোক কারা? রুমিন ফারহানা। হ্যাঁ, তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাকে বুঝাইতেছেন, হ্যাঁ, কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি, পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাবাজি করছি কোন? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো চাতক পাখির মতো চায় থাকিছিলেন আমগের দিকে, পাঙ্খা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে, এনারা খারাপ হয়ে গেছি, তাই না? আমরা তো ভালো না, ভালো লিয়া থাকবো, এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে। আমাদের কি হীন উদ্দেশ্য আছে? রুমিন কওয়া লাগবে, কি হীন উদ্দেশ্য আছে? আমাদের কি প্রয়াস আর আপনাদের কি মতলব, দুটোই মানুষ জানে। মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে, মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনূসের সরকার 5 বছর কইছিল না। নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে। আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না, পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে। 5 বছর ইউনূস সরকার থাকবে, 5 বছরের সংস্কারের পর সুন্দর সাবলীল একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি, এই ভোটটা আমার গণনা হবে, এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে। তার আগে আমরা ভোট চাই না। না, কোনো নির্বাচন দরকার নাই, কোনো নির্বাচন দরকার নেই। কিসের জন্য নির্বাচন দরকার? নির্বাচন সরকার তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কি করেছে বলেন তো? কি করেছে? এভাবে হাহাকার। এখন তো মানুষ খাইতে পাচ্ছে, সবকিছুই সুন্দরভাবে চলছে, কোনো হাহাকার নাই। চালেরও বাবা একটু বাড়ছে, 10 টাকা 5 টাকা বাড়ছে, এটা কোনো ব্যাপার না, এটা বাড়ছে চলে আসবে। নির্বাচন চাই না আমরা, নির্বাচন চাইলে সকল তো লুটবো, এমন কোন বিএনপি চাইলে বিএনপি লুটবো, বিএনপি তুই দিব না করে। এই আরো 5 বছর থাক, এই দেশের মানুষ ভালো থাক। যে সরকারি আইব লুটপাট করবো, মানুষের গুম খুন করবো, এই কামে নির্বাচন আরো পরে দেওয়াটাই উত্তম আমি মনে করি। এখন যে পরিস্থিতি দেশে, ঠিক আছে, আরো পরে দেওয়াটাই ভালো মনে করি আমি। দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে না, ঠিক আছে, নির্বাচন আরো 2, 4, 5 বছর পর হওয়াটাই আমার হিসাবে বলি ভালো।
আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। আমি আগে কইছি। আমাদের পাশে জনগণ দাঁড়াইছে, আর আপনাকে ধুয়া দিছে, বেশি খুঁচায়েন না। হ্যাঁ, তাইলে কলে একেবারে ফ্ল্যাট করিয়া দিব। একেবারে সাবধানে কথা বলা শিখেন, অন্ধকারে ঢিল মারবেন না, জবানকে হেফাজত করবেন, বেশি বাইরবেন না, আওয়াজ নিচে। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না। সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইম লাইট কাম্য, টকশোয়ের। একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়ে। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই। থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। 32 নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেইখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে, আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে। আজ যারে গালি দেন কাল তারে ভাই বলে, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না, জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোঁকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসের জায়গা নাই, ইতিহাসের জায়গা জনতার। জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে, জনগণ হিসাব দেবে, ভোটের বাক্সে হিসাব দেবে। সেই দিন বুঝে নিন। ইনকিলাব জিন্দাবাদ।